দারোগারে যায় ধরেন। পরে যাত্রাবাড়ি থানার দারোগা ধরলাম, ধরার পরে আমি বাবা আপনি আমার বাপ হইলো আছেন, আপনি আমার ছেলে হইলো আছেন। আমার ছেলেরা তো সকাল থেকে খুঁজতেছি, আমরা তো পাইতাছি না, আমার ছেলের লাশটা যেমনি হোক খুঁজা দেন। পরে ওই পুলিশে আমার লগে থাইকা অনেকটি মর্গে গেছে, কোনো জায়গা পায় না। পরে কয় কি, আমি কই কি এই কলেজ মর্গের এইটার ভিতরে মনে হয় আমার ছেলে আছে। কয়টার ভিতরে তো বড় বড় মানুষরা পয়সা লাগা আপনার ছেলে এটার ভিতরে নাই। আমি কই একটু খুঁজা দেখেন, যদি থাকে তা তো থাকলাম, না থাকলে তো আমার বঙ্গবন্ধু মেডিকেলে যান। আমি বঙ্গবন্ধু মেডিকেলে যামুকে, আমার ছেলেরা আনছে ঢাকা মেডিকেলে, বঙ্গবন্ধু মেডিকেলে যামুকে। কয় যান। পরে আমাকে না আমি যাবো না, আমি এইটার ভিতরে একটু দেখেন। পরে ওই পুলিশের কাছে ঠিক আছে মা, আপনার মনে যখন টানে আপনার ছেলেটার ভিতরে আছে তাইলে আমি দেখতাছি। পরে ওই দরজাটা খুলছে, খোলার পরে যে খুলছে হে আগে ঢুকছে, পরে দারোগায় ঢুকছে, তারপরে আমি ঢুকছি। আমি ঢোকার পরে দুইটা কাক দিছি, খালি দুইটা পাও দিছি ভিতরে, দেখি আমার ছেলের সুকেসের ভিতরে সুকেসের মতন ফিনিশটা এত সুন্দর করে সাজায় তুইছে, মনে হয় যেন আমার বাপের ছায়া রয়েছে আমার দিকে। আমার ছেলের কথা তো আমি বলতেই পারি না, আমার 3টা ছেলে, এইটাই আমার বড় ছেলে। আর 2টা ছেলে আমার ছোট ছোট, এক ছেলে যাত্রাবাড়ি বড় মাদ্রাসায় পড়ে, আরেক ছেলে স্কুলে পড়ছে, 9-এ পড়ছে। এই ছেলের না আমি কাজে দিচ্ছি। আমি আজকে 5 বছর ধরে অসুস্থ। আমি 5 বছর থেকে আমার ডায়াবেটিস, বাত জ্বর, আমার অনেক সমস্যা, আমার দেখার মতন কেউই নাই। কিন্তু আমার এই ছেলে আমার কর্ম করে খাওয়াইছে, কিন্তু এই ছেলে নাই, আজকে আমার দেহার মতন কেউ নাই। কিন্তু আমগো কি অপরাধ ছিল, আমগরে কি লেগে এরকম গুলি করে এই পিছে বলে হাসি নাই, কোন কারণে মারলো, আমরা এটার বিচার চাই। আমগো বিচার কেন হইতাছে না? আজকে 8 মাস হয়ে গেছে গা, আমগো বিচার হয় না। এই যে হাসিনা পলাইয়া ভারতে গিয়াছেন, এই যে দিল্লির লগে গিয়ে দিল্লিতে যাইয়াছেন, ওই মুদির লগে ওই জন্য এই যে মুদির লগে যাইয়াছেন, ওই জন্য সংগঠন করে ইয়া করে, কিছুই করে না। তাহলে আমার ছেলে কিছু না করলে ওই আমার ছেলে আইন না দেব, আমাকে সরকারের কোনো সহযোগিতা লাগবো না, আমাকে টাকা পয়সা লাগবো না, আমাকে ছেলে ফিরাই দেব। আমাকে ছেলে যদি না ফিরাই দিতে পারে কি করবো? হয় ওরে বিদেশ থেকে টাইম না আইন না, দিল্লি থেকে টাইম নাই না, ওর জুতার মালা পরাইয়া ঘুরাইয়া ঘুরাইয়া পাড়াইয়া পাড়াইয়া মারো। আমরা জনগণের কাছে আমরা এই বিচার চাই। আর যদি বিচার না করতে পারে আমগো বিচার আমগো কাছে দেব, আমগো বিচার আমরা করবো। এই প্রিন্সিপাল হাসিনার বিচার আমরা করবো নিজের হাতে। আমগো সন্তান চাই, আর নাইলে আমগো বিচার চাই। বিচার কেন হইতাছে না? এই 8 মাস ধরে বিচার হইতাছে না, কে লেখা? এই প্রিন্সিপাল হাসিনা যে বলাই রয়েছে, ওর টাইম না কে লেখা? আমাদের দেশে কি লোক নাই? আমগো বাংলাদেশে কি বিচারের কোনো মানুষ নাই? বিচারের লেখা কি কোনো জনগণ নাই? জনগণ কি পলাইছে? কি সব আওয়ামী লীগের দল এর লেখা পলাই রয়েছে? বিএনপির দল হইলে, জামাতের দল হইলে, ভালো লোক হইলে কেন আমার বিচার হইতাছে না? বিচার চাই আমরা, সন্তানের বিচার চাই। আমরা এতটুকু কইলাম, আমাকে বিচার ছাড়া আমরা আর কিছু চাই না। সরকার আমাকে সহযোগিতা করবো, পরে আগে আমাকে বিচার করো। আর সরকারের সহযোগিতা আমরা চাই। সরকার আমরা আমাকে পাশে দাঁড়াইবো, এই বাংলাদেশ সরকার আমাকে পাশে দাঁড়াইবো, সবাই আমাকে পাশে দাঁড়াইবো, বিএনপির মানুষ দাঁড়াইবো, জামাতের মানুষ দাঁড়াইবো, সবাই আমাকে পাশে দাঁড়াইবো। আর আমাকে সন্তানের বিচার করব, সবাই আমরা এটাই চাই। আমাকে বিচার আমরা চাই, বিচার করব, এতটুকু আমাকে পাইবো, আর কিছু চাই না। কারণ আমাকে সন্তানের জীবন গেছে গা। আর এখনো আওয়ামী লীগের দোষরেরা সব পলা পলায় আম করে এখনো হুমকি ধমকি দেয়। এখনো বাসাতে গেলে কত পাইছে? আমরা কি সরকারের টাকার বোকা? আমরা কি বোকা? এটা তো চাই না। কারণ আমরা সন্তানের বিচার চাই। আমরা এতটুকু বক্তব্য, আমরা জনগণ সবার কাছে আমগো সন্তানের বিচার চাই, বিচার চাই, বিচার করে দিব আমগো। আসসালামু আলাইকুম। প্রিয় উপস্থিতি, আমাদের মাঝে আমাদের সম্মানিত অনেক অতিথিবৃন্দ উপস্থিত হয়েছেন। আমি সবাইকে বক্তব্য দেওয়ার সুযোগ দিতে পারবো না, এই জন্য প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি। আমাদের মাঝে উপস্থিত আছেন নবাব সলিমুল্লাহ একাডেমির চেয়ারম্যান জনাব আব্দুল জব্বার। আমাদের মাঝে উপস্থিত আছেন শহীদ আমাদের মাঝে এ পর্যায়ে বক্তব্য রাখবেন সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মুজিবুর রহমান ভাই। সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অ্যাডভোকেট মুজিবুর রহমান ভাইকে অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের আলোচনা সভা এবং ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি, জাতীয় বিপ্লবী পরিষদের নেতৃবৃন্দ, সমবেত শহীদ এবং আহত ভাইরা, সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
আজকে আমি দুটি পয়েন্টে কথা বলছি, কিন্তু আরো বিজ্ঞ বক্তব্য আপনাদের সামনে উপস্থাপন করবেন ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এনে আছেন। আমি একটি কথাই বলছি, শুনছিলাম আজকে শহীদ মেহেদীর মায়ের মুখ থেকে কিছু কথা, এরকম অসংখ্য মায়ের কথাই আজকে প্রচারিত হচ্ছে, দেখতে পাচ্ছি। এই ঘটনা কেন ঘটলো, দেশবাসীর কাছে এটাকে উপস্থাপন করে নাই। এর মূল কারণ হচ্ছে বাংলাদেশের রাজনীতিতে দুর্বৃত্তায়ন, সন্ত্রাস, স্বৈরাচার বা ফ্যাসিবাদ। এটা আজকে আপনি হাসিনা নেতৃত্বে আওয়ামী লীগকে দিচ্ছি, কিন্তু আওয়ামী লীগ একদিনে তো আসে নাই। এই আওয়ামী লীগ যখন জন্ম হয়েছে, জন্মটা হয়েছে সন্ত্রাসের উপরে। আমি পলিটিক্যাল সায়েন্সের ছাত্র, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাশ করেছি। আমাদের পড়ানো হয়েছে রাজনীতি দল কাকে বলে, এটা সংজ্ঞা কি। রাজনীতির কথা হচ্ছে মানুষের সেবা করা, সকলকে বুকে টেনে নিয়ে তার সমস্যার সমাধান করা নাম হচ্ছে রাজনীতি। এই রাজনীতি এই পর্যায়ে গেল কেন? এই আওয়ামী লীগ নামক দলটি রাজনৈতিক দলের সংজ্ঞার মধ্যে পড়ে না। এটা জন্মগতভাবে একটা সন্ত্রাসী দল। গ্রামে গঞ্জে গিয়ে দেখবেন যে সেটা সন্ত্রাসী, উগ্র, মানুষের হক মেরে খায়, জায়গা জমি দখল করে, মেয়েদের অত্যাচার করে, ওই সেটা আওয়ামী লীগের কর্মী। সারা বাংলাদেশের টেকটক থেকে দেখবেন আওয়ামী লীগ এই সমস্ত লোকরা আওয়ামী লীগ করে, ভালো লোক আওয়ামী লীগ করে না। বিশ্ববিদ্যালয় হল দখল করে, ছাত্রদেরকে অত্যাচার করে, ওই গেস্ট রুম, গেস্ট কালচার, এগুলো কি চাঁদাবাজি। এই যে এখন চাঁদাবাজি চলছে, চাঁদাবাজি কিসের থেকে সৃষ্টি হয়েছে? ওই আওয়ামী লীগ থেকে সৃষ্টি হয়েছে। সুতরাং মৌলানা ভাসানী এবং শামসুল হক যে আওয়ামী লীগের প্রতিষ্ঠা, মুসলিম আওয়ামী লীগ থেকে আওয়ামী লীগ হলো, ওই সময় কিভাবে সে পদ দখল করছে? জয়েন্ট সেক্রেটারি শেখ মুজিবুর রহমান কিভাবে গেল? কাকবাড়ি সম্মেলন হয়েছিল, একটা ভাসানী সম্মেলন ডেকেছিলেন, আমাদের স্যার এখানে উপস্থিত আছেন, আমিনুর মজুমদার, আমার প্রিয় শিক্ষক ঢাকা বিশ্ববিদ্যালয়, উনি আর ইতিহাস বলতে পারবেন। এই হামলা করছে সে সম্মেলনে শেখ মুজিবুর নেতৃত্বে। খান আব্দুল গাফফার খান মঞ্চের নিচে গিয়ে পালাইছিল। এই সন্ত্রাসের মধ্যে দিয়ে পদ দখল করার যে কালচার শেখ মুজিব তৈরি করেছিল। এই জন্য গণতন্ত্রের নামে ক্ষমতা নিয়ে যখন 71 সালে জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষণা করলো, স্বাধীনতা উনি ঘোষণা করলেন তাজউদ্দিন সাহেব। আপনি ইতিহাস জানবেন, ইতিহাসে দেখবেন যে শেখ মুজিবুর রহমান কেন স্বাধীনতা ঘোষণা করে নাই। তাজউদ্দিন আহমদ নিজে গেছিল সে 32 নম্বরের বাসায় গিয়ে বলছে স্বাধীনতা ঘোষণা করে যান, না লিখিত নিয়ে গেছে, সাইন করেন নাই। বলছে ঠিক আছে, কিছু বলে একটি আপনারা নিয়ে গেছে, আপনার কিছু ভাষণ দেন, প্রচার করে দিব না, তোমরা যা, আমি 27 তারিখ হরতাল ডাকছি। তার মানে গিয়া এখানে আপোষ করেছে, আপোষ করে ক্ষমতা দিতে চেয়েছে। কেন ক্ষমতা দিতে চেয়েছে? পরবর্তী ক্ষমতা পেয়েছে, তার প্রমাণ আপনারা পেয়েছেন। ও শুধু চেয়েছে ক্ষমতা, মানুষের সেবা করতে চায় নাই। যদি চাইতেও তাহলে 71 সালে তার বিবাহ সুযোগ ছিল, যখন পাকিস্তান থেকে ফেরত আসলো 10ই জানুয়ারি, জনগণ বুকে টেনে নিয়েছিল। কিন্তু উনি কি করলেন? এসে বাকশাল করলেন, রক্ষী বাহিনী গঠন করলেন, হাজার হাজার মুক্তিযোদ্ধাকে উনি নির্বিচার হত্যা করলেন, শিরাশিদ হত্যা করলেন। এগুলো কি? বাংলাদেশের জন্মের শেখ মুজিবের প্রকৃত চেহারা সেখান থেকে শুরু হয়েছিল। কাজেই আওয়ামী লীগকে যারা গণতান্ত্রিক দল বলে, রাজনৈতিক দল বলে, আমরা মনে করবো তারা বোকার সরে বসবাস, এরকম গণতান্ত্রিক দল নয়, এটা ফ্যাসিবাদ। এর শুরু থেকে এটা হয়েছিল। এবং আওয়ামী লীগ নিজে নিষিদ্ধ ঘোষণা করেছিল শেখ মুজিবুর রহমান এই দলটাকে নিষিদ্ধ নিজেই পার্লামেন্টে। পরে জিয়াউর রহমান এটাকে আবার পুনর্জীবিত করেছে। এই জন্য জিয়াউর রহমান জীবন দিয়ে সেটা তার প্রমাণ করে গেছেন যে আওয়ামী লীগ কোন দল, কোন রাজনৈতিক দল নয়। আর সর্বশেষ প্রমাণ হচ্ছে সেই শেখ হাসিনা, যার অনুপরমাণুতে ফ্যাসিজম, রক্ত মাংসে একজন সন্ত্রাসী, যার বিরুদ্ধে প্রচার আছে, জেলখানায় গিয়ে হত্যা করেছে সেই মেজর বজলুল হুদাকে। টেলিভিশন আমরা দেখি, প্রচার করছে, ইউটিউবে পাওয়া যায় এখনো। এরকম একটা মস্তিষ্ক বিকৃত লোক রাজনীতি আকাশে কারা এদেরকে স্থান করে দিয়েছিল? যারা শিল্পী, সাহিত্যিক, বুদ্ধিজীবী, ব্যবসায়ী, যারা তাদেরকে বলছে যুগ যুগ ধরে শেখ হাসিনা চাই, তারাই এই সমস্ত ফ্যাসিবাদকে তারা সহযোগিতা করে দেশে পুনর্বাসিত করেছে। সুতরাং আমরা বলবো আওয়ামী লীগ কোন রাজনৈতিক দলের সংখ্যার মধ্যে নয়, এটা নিষিদ্ধ, সময়ের উপযোগী সিদ্ধান্ত হচ্ছে। এখন আজকে যারা ফ্যাসিবাদকে, আওয়ামী লীগকে পুনর্বাসনের নামে রাজনীতি আবার পুনর্বাসিত করতে চান, তাদের সঙ্গে হুঁশিয়ার থাকতে হবে। এটা কোন সন্ত্রাসী সংগঠন, ফ্যাসিবাদ সংগঠন, একে রাজনীতি পুনর্বাসিত করার কোনো সুযোগ দেওয়া চলবে না। আজকে যে আন্দোলন শুরু হয়েছে, সেনাবাহিনীকে নিয়ে আমরা চাই দেশপ্রেমিক সেনাবাহিনী জনগণের পক্ষে থাকবেন এবং এই ফ্যাসিবাদকে কোনোভাবে পুনর্বাসিত করার সুযোগ দেওয়া যাবে না। আমার শেষ এবং সমাপ্ত কথা হচ্ছে, আজকে যারা এখানে বসে আছেন আপনারা জানেন, আমি সেদিন আমার কোর্টে আসার সময় দেখলাম আমাদের ডাক্তার, বিসিএস ডাক্তার, তারা স্লোগান দিচ্ছে। একটা মেয়ে বলছে, ওই যে রিক্সাওয়ালা দেখছেন, ওই রিক্সাওয়ালার আমি বিসিএস পাচ্ছি, ডাক্তার, এর মধ্যে কোনো পার্থক্য নাই। আমার কাছে খুব ভালো লাগলো কথাটা। এতদিন পরে ডাক্তার বিসিএস পাস করেছে, এমবিবিএস পাস করার পরে বুঝতে পেরেছেন যে রিক্সাওয়ালা এবং একজন বিসিএস পাস করা ডাক্তারের তার কোনো পার্থক্য নাই। কোন থেকে পার্থক্য নাই?
তার অর্থনৈতিক অবস্থার ক্ষেত্রে। আজকে আমরা যারা আইনজীবী আছি এখানে যারা উপস্থিত সবাই দেখবেন সকাল থেকে সন্ধ্যা মতো পরিশ্রম করি, কিন্তু টাকা চলে যায় কোথায়? টাকা চলে যায় শেয়ার বাজারের নামে, যখন জাল বিস্তার করে টাকা লুটপাট করে নিয়ে বিদেশে পাচার করে যখন চলে যায়, আমি আর আপনি পরিশ্রম করতে থাকি। ওই জন্য এই ডাক্তারের কথা বলেছে। এই কথাটা বুঝতে হবে যে এই লুটপাটের টাকা, আমাদের পরিশ্রমের টাকা কিভাবে কোটি কত লোকের ব্যবসায়ীদের কাছে চলে গেল। এই শেখ হাসিনা তাদেরকে পুনর্বাসিত করে সুযোগ করে দিয়েছে বলেই আজকে লুটপাট করে 28 লক্ষ কোটি টাকা তারা বিদেশে পাচার করে বেগম পাড়া করেছে, লন্ডনে পাড়া করেছে, অস্ট্রেলিয়া বাড়ি মালয়েশিয়া করেছে। এই টাকা ফেরত আনতে হবে, আমাদের টাকা, জনগণের টাকা, আপনাদের পরিশ্রমের টাকা তারা লুটপাট করে নিয়ে গেছে ক্ষমতায় থেকে। সুতরাং এই আওয়ামী লীগ ফ্যাসিজম দূষণদের বিচার করা ছাড়া আমাদের এই শহীদ যারা হয়েছেন, যারা আছে আহত হয়েছেন, তাদের কোনো সেবা এবং শস্য করার কোনো সুযোগ থাকবে না। রাষ্ট্রের সমস্ত জিনিস লুটপাট হয়ে গেছে, সমস্ত প্রতিষ্ঠান তারা ধ্বংস করে দিয়েছে। সুতরাং আমরা বলবো এই আওয়ামী লীগের বিচার দলীয়ভাবে করতে হবে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, এবং যারা এই দূষণ ছিল তাদের প্রকাশ্যে বিচার করতে হবে, বিচারকে ত্বরান্বিত করতে হবে। এবং এই নির্বাচন করার জন্য যারা চেষ্টা করছেন তাদেরকে আমরা বলতে চাই, এই সমস্ত সিদ্ধান্ত নেওয়ার পরে নির্বাচন হবে, নির্বাচন তাড়াহুড়া করবেন না। কেননা এক ফেসি বিদার পরিবর্তে এই সিস্টেমের মধ্যে দিয়ে আবার ফেসিবাদ পুনর্বাসিত না হয়, সেগুলো সবাই সতর্ক থাকতে হবে। সকল ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।